গরম শান্ত আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের এডুকেশনের কর্তৃক যে সেকেন্ড টাইম ব্যাচের ফ্রি ক্লাস চলছে, আজকে আমি বাংলা ক্লাস নিয়ে আবার উপস্থিত হয়েছি। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ক্লাসে জয়েন করো, সময়টা নষ্ট না করে সময়টা কাজে লাগাও, কারণ এই সময়টা জীবনে আর আসবে না। দিস ইজ ইয়োর সেকেন্ড টাইম, সো এইবার আর কোনো ভুল করা যাবে না। প্রথম বছর যেই ভুলগুলো করেছো সেই ভুলগুলো শুধরে নিতে হবে, যেই জায়গায় গ্যাপ আছে সেগুলো ফুলফিল করতে হবে এবং সর্বোচ্চ ট্রাই করতে হবে এবং আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ এইবার তুমি আমাকে খালি হাতে ফিরাবো না। মনে রাখবা, আমি বারবার একটা কথা বলি, পড়াশোনার সাথে অবশ্যই অনেস্টি থাকতে হবে। তুমি পড়াশোনাও করছো, মোবাইলও টিপছ, কারোর সাথে ফোনেও কথা বলতেছ, এত কিছু একসাথে হবে না, অ্যাট এ টাইম এত কিছু হয় না। প্রাণপ্রিয় ভাই বোনেরা, জীবনটা যদি তুমি গুরুত্ব দিয়ে চলাফেরা করো তাহলে খুব সুন্দর অল্প সময়ে তুমি গুছিয়ে নিতে পারবে। আর এই টাইমটা যদি অবহেলা করো তাহলে লাইফটাই অগুছালো রয়ে যাবে। লাইফে কখনোই তুমি নিজের মন মতো চলতে পারবা না। সো আমি আবারও বলছি, তোমরা ছোট মানুষ, তোমরা নিজের ভালো এখনও বুঝতে শেখোনি। যদি নিজের ভালো বুঝতে শিখতা তাহলে সব বাদ দিয়ে শুধু পড়াশোনা করতা, কারণ পড়াশোনার করার সারা জীবন করা যায় না। দিস ইজ পারফেক্ট টাইম। এখন চাইলে তুমি 18 ঘন্টা পড়ার টেবিলে বসতে পারবা, বাট আজ থেকে 2 বছর 3 বছর পরে বিভিন্ন প্রেশার মাথায় চলে আসবে, পরিবারের টেনশন, নিজের টেনশন, নিজের ভবিষ্যৎ নিয়ে টেনশন, এত কিছু টেনশন একসাথে রেখে তারপরে আবার দেখবা ফ্যামিলি থেকে টাকা পয়সা দিবে না, তোমাকে টিউশন করে চলতে হবে। সো এই ঢাকার শহরে বা তুমি যেই শহরে যাবো ওই শহরে নিজের মতো করে নিজের পায়ে দাঁড়িয়ে সারভাইভ করা এটা অনেক কঠিন। ওই নিজের পায়ে দাঁড়াতে গিয়ে দেখবা জীবনে অনেক কিছু হারিয়ে ফেলেছ। সো এই মুহূর্তটাকে কাজে লাগাও। এখন যে সময়টা আছে, যারা সেকেন্ড টাইম এখনও প্ল্যান করছো বা দুইমুখী চিন্তা ভাবনা করছো দিবা কি দিবা না, তোমাদের সবাইকে আমি বলছি এটা দাও ভাই। এখন তুমি বলবা যে আপনারা পড়াবেন বলেই দেন, দাও না। এর বাইরেও আগে তো অনলাইনে পড়াতাম না, বাট এর বিষয়টা হলো অফলাইনে থাকা অবস্থায় সবাইকে যাকে পাইতাম সামনে ট্রাই করো, কারণ একটা ভালো বিশ্ববিদ্যালয়, একটা ভালো সাবজেক্ট তোমাকে লাইফে অনেক ক্ষেত্রে লাইফের অবস্ট্যাকলসগুলো মানে ওভারকাম করার ক্ষেত্রে তোমাকে সহযোগিতা করবে। তোমার নেটওয়ার্ক বিল্ড আপ হবে, তোমার চিন্তা শক্তি অনেক বাড়বে। মানে ইউনিভার্সিটি মানে এটা, এখানে বহু মানুষের আনাগোনা থাকবে, বাংলাদেশের 64 জেলার ফ্রেন্ড, মানে তোমার যে ব্যাচমেট তারা এক একজন এক এক জেলার থাকবে। সো তাদের সাথে তোমার যে আন্ডারস্ট্যান্ডিং এটা হইতে হইতে দেখবা একাধিক মানুষ, হাজার হাজার মানুষ, হাজার হাজার বড় ভাই, ছোট ভাই, জুনিয়র। সো এগুলোর সাথে চলতে ফিরতে ফিরতে একসময় তোমার মানে ব্রেনটা অনেক শার্প হবে, নেটওয়ার্ক বাড়বে, জীবনে ভালো কিছু করতে পারবা। আমি আবারও বলছি, সর্বোচ্চভাবে পরিশ্রম করো, মানে এমনভাবে পরিশ্রম করো যে এবার যেন এইরকম হয় যে সব কিছুই পারো। একটা বই ভালোভাবে শেষ করো, একটা বাংলা বই ভালোভাবে শেষ করো, একটা ইংরেজি বই ভালোভাবে শেষ করো, মানে যেই টপিকটা যেই বই থেকে পড়বা একটা বই থেকে 100% শেষ করো। পরীক্ষা দাও, প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন প্র্যাকটিস করো, দেখবা মানে প্রস্তুতির জন্য আহামরি কারো কাছে যেতে হয় না। সবচেয়ে বড় প্রবলেম হলো তোমার নিজের চিন্তা শক্তি, সবচেয়ে বড় প্রবলেম হলো তোমার পরিশ্রম করার মানসিকতাই নাই। পড়াশোনা করতে অত কষ্ট লাগে মনে হচ্ছে, বাট তোমার যারা দেশে ভাইরা আছে, দেশের বাইরে আছেন, অনেক কষ্ট করতেছেন, অনেকে অনেক জায়গায় আছেন, শুধু একটা কথাই বলবো, তুমি অতটা কষ্টে নেই, অন্যরা আর অনেক বেশি কষ্টে আছে। সো যাই হোক, প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ক্লাসে জয়েন করো এবং ক্লাসটি অন্যদের কাছে কি করে দাও, মেনশন করে দাও যে ভাইয়া অলরেডি ক্লাসে চলে এসেছে, তোমরা চলে আসো। ওকে সবাই? জি আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম সালাম ভাইয়া, ভালো আছি, আশা করি তোমরা ভালো আছো। ক্লাসটা লাইক মেনশন দিয়ে দাও যেন অন্যদের কাছে চলে যায়। ওকে ঠিক আছে। এই যে জান্নাত ভাইয়া বেসিক থেকে পড়াইবেন। হ্যাঁ, আরে ভাই তুমি কি বেসিক জানো? আমি যেই বেসিক পড়াই, আমাদের বাকি স্যাররা যে বেসিক পড়ায়, এটা তো আর বেসিক ক্লাস না, এটা কোশ্চেন সলভ দিয়ে তোমাকে বুঝাই দিচ্ছি। বেসিক ক্লাস থাকবে এমন ক্লাস তুমি বাংলাদেশে আর কোথাও কারো কাছে, আমি একদম বলি, অনেকে অনেক রকম কথা বলতে পারে, আমার বাংলার মতো এত সুন্দর গুছানো হ্যান্ডনোট তুমি এই বাংলার মাটিতে আর কোথাও পাবে না। আমার চেয়ে অনেক ভালো টিচার আছে, কিন্তু এত কষ্ট, এত পরিশ্রম করার মেন্টালিটি কারো নাই।
আমি 30-35টা শুধু সেকেন্ড পার্টের দ্বিতীয় পত্রের ক্লাস দিব এবং ওখান থেকে সব কমন আসবে ইনশাল্লাহ। সো গুরুত্ব দিও। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই 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 উত্তর দাও, প্রত্যেকে উত্তর দেওয়ার ট্রাই করবা। আর যারা ক্লাসে আছো ক্লাসটি অবশ্যই লাইক রিয়েক্ট দাও যেন অন্যদের কাছে চলে যায়। ওকে, সবাই সবাই গুরুত্ব দাও। আর সেকেন্ড টাইম আমাদের ব্যাচ শুরু হবে 15 তারিখ। যারা এখনো ভর্তি হওনি 15 তারিখের আগে ভর্তি হয়ে তুমি সবকিছু প্রসিডিওর কমপ্লিট করে রাখো, কারণ 15 তারিখ লাস্ট মোমেন্টে গিয়ে ভর্তি হবা, তারপরে বলবা 15 তারিখে একদিনে ভর্তি হবে 300-400 স্টুডেন্ট, ওগুলো অ্যাড করতে তো টাইম লেগে যাবে। তার চেয়ে বলো তুমি আগেই ভর্তি হয়ে যাও, তুমি আগে ভর্তি হয়ে সবকিছু শিখে যাও, কিভাবে ক্লাস করবা, কোথায় ক্লাস হবে, সব আগে থেকে শেখ। ওকে, ভারতীয় কোন লিপিমালা ডান দিক থেকে বাম দিকে লেখা যায়? দেখি সবাই, ভারতীয় কোন লিপিমালা ডান দিক থেকে বাম দিকে, ডান দিক থেকে লেখা হয়? আচ্ছা, ভারতীয় কোন লিপিমালা? তাহলে আমরা জানি তো, লক্ষ্য করো, ভারতীয় লিপি একটা হলো ব্রাহ্মী লিপি, আর একটা হলো খরষ্ঠী লিপি। ঠিক আছে, এই খরষ্ঠী লিপি কোনটা বলো তো, মনে আছে? খরষ্ঠী লিপি হলো, আমরা যেমন আমি যদি আমার নাম এইরকম ভাবে লিখি, হ্যাঁ, এটা কোন দিক থেকে লিখলাম বলে? এটা হলো ডান দিক থেকে, ডান দিক থেকে লেখা হয়, ডান দিক থেকে লেখা হয়। তাহলে ডান দিক থেকে লেখা হয় কোন পদ্ধতি বলো তো? ডান দিক থেকে লেখা হয় আরবি পদ্ধতি। আর আমি যদি এখান থেকে লিখি সুফিয়ান, তাহলে সুফিয়ান, হ্যাঁ, তাহলে এটা হলো খরষ্ঠী লিপি। বাট এখানে খরষ্ঠী নাই, বাট আরো স্পেসিফিকভাবে কি দেওয়া আছে বলো? আরো স্পেসিফিকভাবে আরবি দেওয়া আছে। তো সুফিয়ান এটা হলো ব্রাহ্মী লিপি। হ্যাঁ, তাহলে বাংলা লিপির উৎপত্তি কই থেকে বলো তো? ব্রাহ্মী লিপি থেকে। বাংলা লিপির উৎপত্তি কই থেকে? ব্রাহ্মী লিপি থেকে। সবাই কি বিষয়টা ক্লিয়ার? সবাই কি বিষয়টা ক্লিয়ার? এই যে ডি দিয়ে দিছো, আল্লাহ তোমাদেরকে হেদায়েত করুক, আল্লাহ তোমাদেরকে হেদায়েত করুক। এত সহজ একটা প্রশ্ন, তাও যদি তুমি না পারো। আরে ভারতীয় লিপি দুই ভাগে বিভক্ত, একটা ব্রাহ্মী লিপি, একটা খরষ্ঠী লিপি। খরষ্ঠী লিপি হলো ডান দিক থেকে বামে লেখা, আর এটা হলো বাম দিক থেকে ডানে লেখা। ডান দিক থেকে যখন বামে লিখবা তখন সেটা আরবি, যেহেতু খরষ্ঠী নাই তাহলে কি আছে? আরবি আছে। একটু তো বুঝতে হবে। আরে ভাই, এই যে আরেকজন লিখছে আরবি ভারতীয় কোনো লিপি না, এছাড়া তো কোনো লিপি নাই, এছাড়া তো আর কিছু নাই। এটা হলো এখানে কি থাকতো? এখানে যদি থাকতো খরষ্ঠী লিপি তাইলে এটা পারফেক্ট উত্তর। বাট মন্দের ভালো হিসেবে তো আমাদের এটাই উত্তর দিতে পারে, এছাড়া আর কি আছে? বেশি বোঝার কিছু নাই, উত্তর ওটাই গ। উত্তর কখনো ব্রাহ্মী লিপি না। 2 নাম্বার, ব্যাকরণের কোন অংশে কারক ও সমাস আলোচিত হয়? ব্যাকরণের কোন অংশে কারক ও সমাস আলোচিত হয়? সবাই ওকে, ব্যাকরণের কোন অংশে? ওকে, তাহলে সমাস আর কারক এই দুইটা আলোচিত হয় কোথায় মনে আছে? এখন কারক নিয়ে তোমাদের কনফিউশন থাকলো কোনো সমস্যা নেই, আরেকটা উল্লেখ করে দিছে, সমাস তো আজীবনে কোন তত্ত্ব আলোচিত হয়? সমাস তো আজীবনে শব্দ বা রূপ তত্ত্ব আলোচিত হয়। এখন যদি তুমি এইটা দিয়ে পুরাতন ব্যাকরণ নতুন ব্যাকরণে কনফিউশন তৈরি করো তাহলে তো হবে না। লক্ষ্য করো, কারক আর সমাস এই দুইটাই কোন তত্ত্বে আলোচিত হয়? শব্দ বা রূপ তত্ত্বে। দুইটাই কোন তত্ত্বে আলোচিত হয়? শব্দ বা রূপ তত্ত্বে। স্বরান্ত অক্ষরকে কি বলে? দেখি পারো কিনা। পরীক্ষা কিন্তু সহজ প্রশ্ন আসবে। পরীক্ষা তুমি যদি সবকিছু যখন পারো, পুরো ব্যাকরণটা যদি পড়ো, আমি যে বেসিক টু অ্যাডভান্স যে হ্যান্ড নোটটা করে দিব, ওই হ্যান্ড নোটটা যদি 100% তুমি মুখস্থ করো, বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয় এমন কোনো প্রশ্ন থাকবে না যে তুমি পারবা না। যেই 2-1টা আনকমন আসবে সেটাও পারবা, কারণ ওই যেই 2-1টা আনকমন তুমি কমন সব পারো, ওই পারার কারণে, ওই প্র্যাকটিস করার কারণে তুমি আনকমনটা ইজিলি তুমি অ্যান্সার করতে পারবা। অনেক বেশি পড়ার ফলই এটা। তুমি মানে যা জীবনে কখনো পড়ো না, জানো না, ওগুলো উত্তর করতে পারবা, কারণ বাকি অপশনগুলো দেখো তুমি জাজ করতে পারবা কোনটা উত্তর হবে বা কোনটা উত্তর হবে না। ওকে, স্বরান্ত অক্ষর, স্বরান্ত এটা যদি ভাঙি, এর মূল শব্দ হলো স্বর প্লাস অন্ত, স্বর প্লাস অন্ত, স্বর প্লাস অন্ত। হ্যাঁ, স্বর মানে কি বলতো? স্বর চিহ্ন। স্বর মানে কি বলতো? স্বর চিহ্ন। আর অন্ত মানে হলো শেষ।
কোনো শব্দের শেষে যদি স্বরচিহ্ন থাকে তাকে বলে স্বরান্ত অক্ষর। স্বরান্ত অক্ষরের অপর নাম হলো মুক্তাক্ষর। মুক্তাক্ষর, স্বরান্ত অক্ষরের অপর নাম হলো মুক্তাক্ষর। যেমন দেশি, এই শব্দটা হলো স্বরান্ত অক্ষর। অক্ষর প্রধানত কয় প্রকার? দুই প্রকার। অক্ষর প্রধানত দুই প্রকার, একটা হলো স্বরান্ত, একটা কি বলো? একটা হলো স্বরান্ত, আরেকটা হলো স্বরান্ত অক্ষর, আরেকটা হলো ব্যঞ্জনান্ত, আরেকটা কি ব্যঞ্জনান্ত। হ্যাঁ, ব্যঞ্জনান্ত মানে অন্তে যদি ব্যঞ্জন থাকে তাকে বলি আমরা ব্যঞ্জনান্ত অক্ষর বা বদ্ধাক্ষর। এর অপর নাম কি? বদ্ধাক্ষর। বদ্ধাক্ষর, এর অপর নাম বদ্ধাক্ষর। আরেক স্বরান্ত অক্ষরের অপর নাম কি? মুক্তাক্ষর। এর অপর নাম কি বলো? মুক্তাক্ষর। এর অপর নাম হলো মুক্তাক্ষর। তাহলে মুক্তাক্ষর, তাহলে স্বরান্তর অপর নাম হলো মুক্তাক্ষর। কি অক্ষর বলো? মুক্তাক্ষর। তাহলে মনে রাখবা, শব্দের শেষে স্বরধ্বনি উচ্চারিত হলে তাকে বলে স্বরান্ত অক্ষর। শব্দের শেষে স্বরধ্বনি উচ্চারিত হলে তাকে বলে স্বরান্ত অক্ষর। আর শেষে যদি ব্যঞ্জন বর্ণ থাকে তাকে বলে ব্যঞ্জনান্ত অক্ষর অথবা বদ্ধাক্ষর। ব্যঞ্জনান্ত অক্ষর অথবা বদ্ধাক্ষর মূলত হলো এটা। অক্ষর দুই প্রকার, মূল প্রকার হলো অক্ষর দুই প্রকার। একটা কি? মুক্তাক্ষর। একটা কি বলতো? মুক্তাক্ষর। ওই মুক্তাক্ষরের অপর নাম কি? স্বরান্ত। আরেকটা হলো বদ্ধাক্ষর। বদ্ধাক্ষরের অপর নাম হলো ব্যঞ্জনান্ত অক্ষর। ওকে, তা একটা শব্দে যতটা স্বরচিহ্ন উচ্চারিত হবে ততটা অক্ষর হবে, ততটা অক্ষর হবে। তাহলে আজকের সঠিক উত্তর হলো খ। ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি? সবাই উত্তর দাও। ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি? এই স্বরান্ত মানে এক অক্ষর। সুমাইয়া এখান থেকে থাপ্পড় দিব, এইখান থেকে থাপ্পড় দিব, বাসায় গিয়ে থাপ্পড় বের। স্বরান্ত মানে এক অক্ষর, এটা কোনো কথা? এই একটু আগে যে স্বরান্ত লেখছি দেশি, এটা কি এক অক্ষর? এখানে দিয়ে অক্ষর দুইটা, দে একটা, সি একটা, দুইটা। শেষ বর্ণ স্বরচিহ্ন থাকলে তারে স্বরান্ত অক্ষর বলে। দেখি এটা উত্তর দাও। ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি? ধ্বনি বিপর্যয়ের উদাহরণ হইল, মালে এরকম ছিল, লাভ ছিল, লাভ থেকে মালে কি হয়ে গেছে? ফাল হয়ে গেছে, লাভ ফাল, তাই না? তাহলে পাকা থেকে পাক্কা, এটা হলো দ্বিত্ব ব্যঞ্জন। কি ব্যঞ্জন বলো? দ্বিত্ব ব্যঞ্জনের উদাহরণ, দ্বিত্ব ব্যঞ্জন। হ্যাঁ, আজি থেকে আইস, পরেরটা আগে আসছে, এটা হলো অপিনিহিতি। এটা কি? অপিনিহিতি। অপিনিহিতি, এটা হলো অপিনিহিতি। স্কুল থেকে স্কুল, এটা এখানে যা ছিল এখানে নতুন একটা রস্যই আসছে, আদি স্বরাগম। আদি স্বরাগম, আদি স্বরাগম, এটার নাম হলো আদি স্বরাগম। আর পিশাচ থেকে পিচাস, তালব্যস্য চ, চ তালব্যস্য। জাস্ট ল ফ, ফল, আগেরটা পরে, পরেরটা আগে। এই যে আগেরটা পরে আসছে, পরেরটা আগে আসছে, এটাই হলো কি বলো? বিপর্যয়ের উদাহরণ, ধ্বনি বিপর্যয়ের উদাহরণ। নেক্সট, কোন শব্দে নিয়ম বহির্ভূত ভাবে মূর্ধন্য ব্যবহার হয়েছে? দেখি পারো কিনা, সবাই উত্তর দাও। দেখি পারো কিনা, সবাই উত্তর দিবা, সবাই পারবা। পড়ালেখা করলে সবাই পারতে হবে, সবাই পারবা। কোন শব্দে নিয়ম বহির্ভূত ভাবে মূর্ধন্য হয়েছে? বর্ণমালা রেপের পর মূর্ধন্য হয়েছে, ঠিক আছে। অপরাহ্ন রয়ের পর আকার হওয়া, তারপর মূর্ধন্য, ঠিক আছে। বিশান মূর্ধন্যের পর আকার, তারপর মূর্ধন্য, ঠিক আছে। লাবণ্য, লাবণ্য বয়ের পরে মূর্ধন্য, এটা নিয়ম বহির্ভূত হয়েছে। এটা কোনো রি রস রিফলা, রি রস স্বরবর্ণ কবর্গ পবর্গ জন্তস্থ হ, ওই নিয়মে পড়ে না। রি রস এর পরে মূর্ধন্য হয়, ওই নিয়মে পড়ে না, ঠিক আছে। এটা কোনো নিয়ম বহির্ভূত ভাবে হয়েছে, তোমরা এটা বুঝতে পেরেছো। সেকেন্ড টাইম যারা এখনো ভর্তি হও নাই তারা 15 তারিখের আগে ভর্তি হবা। আমাদের 15 তারিখ গ্র্যান্ড ওরিয়েন্টেশন হবে। আমরা কিভাবে পড়াবো, জাস্ট একটা বিষয় দেখবা, আমরা গত 4 বছর যে স্টাইলে সেকেন্ড টাইমদেরকে সার্ভিস দেই, আমাদের হুবহু মনে করো না, হুবহু সবকিছু অন্যরা কপি করতে পারে, বাট আমরা কিন্তু এগুলো সবকিছুর উৎপত্তি করেছি, অর্থাৎ আমরা এইভাবে ডিজাইন করেছি। আমরা সেকেন্ড টাইম কিভাবে তোমাদেরকে সার্ভিস দিব, জাস্ট 15 তারিখ সন্ধ্যা 7টা 15 মিনিটে দেখবা। জাস্ট এক নজর দেখলে তোমার চোখ জুড়িয়ে যাবে আমরা তোমাদের জন্য কি কি করতে যাচ্ছি। সবাই, তোমাদের যত ফ্রেন্ড সার্কেল সবাই আছে, সবাই 15 তারিখ সন্ধ্যা 7টা 15 মিনিটে যারা ভর্তি হয়েছে ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করবো। ওকে, ইনশাল্লাহ। যারা ভর্তি হয় না ভর্তি হয়ে যাবে। বেলা যে পড়ে এলো, জলকে চলো, এই জলকে চলো, এখানে রেখাঙ্কিত পদের কারক বিভক্তি নির্ণয় করো। বেলা যে পড়ে এলো, জলকে চলো, বেলা যে পড়ে এলো, জলকে চলো, এখানে রেখাঙ্কিত পদের সবাই বেলা যে পড়ে এলো, জলকে চলো।
জলকে চলো মানে জলের জন্য চলো, জলকে চলো মানে কি জলের জন্য চলো, জন্য মানে নিমিত্তে, জন্য মানে কি নিমিত্তে। ওকে, তাহলে এটা হলো নিমিত্তার্থে চতুর্থী, এটা হলো কি নিমিত্তার্থে চতুর্থী, নিমিত্তার্থে চতুর্থী। যদি নিমিত্তার্থে না থাকতো তাহলে আমরা এটাকে বলতাম সম্প্রদান, সম্প্রদান। নিমিত্তার্থে চতুর্থী আমরা এটাকে বলতাম সম্প্রদানের চতুর্থী, নিমিত্তার্থে না থাকলে আমরা কি বলতাম সম্প্রদান। মনে রাখবা, এটা মনে রাখবা, জলকে চলো মানে জলের জন্য চলো, জলকে চলো মানে কি জলের জন্য চলো, জন্য থাকলে তাকে আমরা নিমিত্তার্থে বলবো। ওকে, নেক্সট, বুঝে শুনে উত্তর দাও নতুবা ভুল হবে, বুঝে শুনে উত্তর দাও নতুবা ভুল হবে। বাক্যটি কোন শ্রেণীর দেখি সবাই, বুঝে শুনে উত্তর দাও নতুবা ভুল হবে, বাক্যটি কোন শ্রেণীর। মনে রাখবা, বুঝে শুনে একটা বাক্য, ভুল হবে আরেকটা বাক্য, বুঝে শুনে উত্তর দাও একটা বাক্য, ভুল হবে আরেকটা বাক্য। দুইটা স্বাধীন বাক্য বিয়োজক অব্যয় দ্বারা যুক্ত হয়েছে। মনে রাখবা, কোন বাক্যে যদি কমা না থাকে সাধারণত সংযোগ বা বিয়োজক এবং ওয়ার তবে তারপর তথাপি কিন্তু অথচ বরং এই ধরনের কোনো অব্যয় না থাকে, অথবা সাপেক্ষ সর্বনাম যে সে যা তা যিনি তিনি যখন তখন যেমন তেমন এগুলো না থাকে, নিঃসন্দেহে সেটা সরল বাক্য। আর যেই বাক্যে এবং সংযোগ বা বিয়োজক অব্যয় ব্যবহার হয় প্রকাশ্যে বা অপ্রকাশ্যে, সেটা 100% একটা যৌগিক বাক্য। একটা কি বাক্য? যৌগিক বাক্য। আমি যদি বলতাম এইরকম যে লক্ষ্য করো ছোট কিন্তু রসে ভরা, বাক্য ভার্ব টার্ব নাই, বাট এটাও জটিল বাক্য, ছোট কিন্তু রসে ভরা, রসে ভরা, এটা একটা কি বাক্য? এটা একটা যৌগিক বাক্য। এটা একটা কি বাক্য? যৌগিক বাক্য। আমি যদি বলতাম টাকা দাও, কি দাও? টাকা দাও কমা ছাড়া পাবে, এখানে ছাড়া পাবে, তাহলে লক্ষ্য করো সিম্পল একটা বিষয়, টাকা দাও একটা বাক্য, ছাড়া পাবে আরেকটা বাক্য, কমা দিয়ে যুক্ত হয়েছে। এখানে একটা গোপনে কি আছে? তবে আছে। আমরা জানি সংযোগমূলক অব্যয়গুলো প্রকাশ্য থাকতে পারে, গোপনেও থাকতে পারে, প্রকাশ্যে বা গোপনে, এবং ও আর তবে তারপর তথাপি কিন্তু অথচ বরং এই ধরনের সংযোগমূলক অব্যয় থাকলে আমরা তাকে কি বলবো? একটা যৌগিক বাক্য। আর যদি সাপেক্ষ সর্বনাম থাকে, যে সে যা তা যিনি তিনি যখন তখন যেমন তেমন, যদি তবে যেই না অমনি, এই ধরনের যদি সাপেক্ষ সর্বনাম থাকে মাস্ট জটিল বাক্য। যদি সংযোগ না থাকে, সাপেক্ষ সর্বনাম না থাকে, এক স্টাইলে বলা থাকে, কোনো কমা টমা কোনো কিছু এইভাবে দেওয়া থাকে না, দুই এক ক্ষেত্রে কমাযুক্ত বাক্য জটিল, অন্য কিছু জটিল হতে পারে, বাট সব ক্ষেত্রে কমা ছাড়া বাক্য সরল বাক্য হয়। আর যদি সংযোগ থাকে, বিয়োজক অব্যয় থাকে যৌগিক, সাপেক্ষ সর্বনাম থাকলে জটিল। বাংলা ভাষা এই শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা থেকে। চীনা ভাষা থেকে আসছে কোন শব্দ দুইটা দেখি? চীনা ভাষা থেকে আসছে কোন দুইটা শব্দ দেখি? চীনা ভাষা থেকে আসছে কোন দুইটা শব্দ দেখি? আচ্ছা, চাকর চাকু তুর্কি শব্দ নাকি? রিক্সা রেস্তোরাঁ কি শব্দ বলো? বলো কি শব্দ? আমাদের আজকে সঠিক উত্তর হলো চা চিনি লিচু লুচি। চা চিনি লিচু লুচি, চা চিনি লিচু লুচি, চা চিনি লিচু লুচি, এগুলো হলো চীনা শব্দ। এই চারটা মুখস্থ করবা, পরীক্ষা আসবে। বুঝছো না বুঝো নাই? ক্যারাটে যদি হাসনা হানা ফুলকানার জন্য রিক্সায় করে হারিকিরিতে গিয়ে সুনামিতে আক্রান্ত হলো, তাহলে রিক্সা কি শব্দ? এটা জাপানি শব্দ। খদ্দর আর হরতাল কি শব্দ? মনে আছে? এই দুইটা আসবে, খদ্দর আর হরতাল কি শব্দ? দেখি পারো কিনা। পারো কিনা বলো, খদ্দর আর হরতাল কি শব্দ? দেখি খদ্দর, আমি এগুলো গল্প আকারে লিখে দিয়েছি, মনে আছে? খদ্দর হরতাল কি শব্দ? গল্প আকারে লিখে দিয়েছিলাম, মনে আছে? চা চিনি লিচু লুচি এগুলো গল্প ইয়াতে লিখে দিছি। খদ্দর আর হরতাল কি শব্দ? ইয়াস, খদ্দর আর হরতাল কি শব্দ? গুজরাটি, গল্প আকারে লিখে দিয়েছি, গুজরাটি। ওকে, নেক্সট, কোনটি যৌগিক শব্দ দেখি পারো কিনা?
বলো কোনটি যৌগিক শব্দ? মনে রাখবা যৌগিক শব্দ জলধি। জলধি যদি সমাসবদ্ধ শব্দ হয়, জল ধারণ করে যা, এটা হলো যোগরূঢ় শব্দ, সমাসবদ্ধ হইলেই যোগরূঢ় শব্দ। আর মূল শব্দ এবং ব্যবহারিক অর্থ যদি এক থাকে তার নাম হলো যৌগিক শব্দ। ক্রি মানি করা, ক্রি যোগ তব্য উভয় মিলে হয় কর্তব্য। তাহলে ক্রি মানি করা আর কর্তব্য মানি করা, মূল শব্দ এবং ব্যবহারিক অর্থ যদি এক হয় তাকে আমরা যৌগিক শব্দ বলবো। বাঁশি, বাঁশ, বাঁশ যোগ ই, তাহলে বাঁশ হলো গাছের বাঁশ আর বাঁশি হলো বাদ্যযন্ত্র, অর্থ কিন্তু এক নাই। প্রবীণ, প্রকৃষ্ট রূপে বিনা বাজাইতে পারেন যিনি তাকে বলে প্রবীণ। বাট এই প্রবীণ বলতে আমরা বয়সকে বুঝি। দ্যাট মিনস ব্যুৎপত্তি অর্থ এবং ব্যবহারিক অর্থ কি না? সেম না। ব্যুৎপত্তি অর্থ এবং ব্যবহারিক অর্থ সেম না। সেম না হইলে রূঢ় বা রূঢ়ি। সেম না হইলে কি? রূঢ় অথবা রূঢ়ি। রূঢ় অথবা রূঢ়ি। সেম না হইলে কি বলে? রূঢ় বা রূঢ়ি। আর যদি সমাসবদ্ধ হয় যোগরূঢ় শব্দ। ওকে, নেক্সট। নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ? দেখি পারো কিনা, মনে আছে কিনা। নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ? সবাই ফাস্ট ফাস্ট, টাইম ওয়েস্ট করবা না, টাইম ওয়েস্ট করবা না, টাইম ওয়েস্ট করবা না। সবাই একটু ট্রাই করো, এভাবে প্র্যাকটিস করো। আর ইনশাআল্লাহ এক সপ্তাহ পরেই তো আমাদের, 4-5 দিন পরেই তো আমাদের কি ফর্মাল ক্লাস শুরু হবে। ফর্মাল ক্লাস একদম বেসিক টু অ্যাডভান্স। দুনিয়াতে নাই যা পরীক্ষা আসে, মানে সব বিশ্ববিদ্যালয় রিলেটেড প্রশ্ন একসাথে পড়ায় দিব, যেখানে যেখানে সেকেন্ড টাইম দেওয়া যায়। অর্থাৎ সব প্র্যাকটিস করায় দিব, সব আমার খাতায় লেখা থাকবে। শুধু তোমরা প্রস্তুতি নাও একটা যুদ্ধে নামার। এই যুদ্ধ চলবে আগামী 6 থেকে 7 মাস ইনশাল্লাহ। এই যুদ্ধে তুমি অবশ্যই জিতবে যদি তুমি সংকল্প করো যে আমাকে জিততেই হবে, ফেরার কোনো রাস্তা নাই ইনশাল্লাহ। এবার আসো, নাটিকা মনে রাখবা কোন শব্দের শেষে যদি ইকা থাকে নরমালি স্ত্রীদেরকে বোঝায়, যেমন নায়িকা, গায়িকা, নায়িকা, গায়িকা, বালিকা, সেবিকা। ভাই আসসালামু আলাইকুম, ক্লাসে, লাইভ ক্লাসে। জি 30 মিনিট। জি জি, ওকে। তো নাটিকা ইকাযুক্ত শব্দ। ইকাযুক্ত শব্দ সাধারণত স্ত্রীদেরকে বোঝায়। বলো, ইকাযুক্ত শব্দ সাধারণত কি বোঝায়? স্ত্রীদেরকে বোঝায়। যেমন নায়িকা, গায়িকা, বালিকা, সেবিকা, প্রেমিকা। কিন্তু ইকা থাকবে স্ত্রীদেরকে বোঝাবে না, যেমন নাটিকা, গীতিকা, মালিকা, পুস্তিকা। ইকা থাকবে স্ত্রীদেরকে বোঝাবে না, সেগুলোকে বলবো ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ। কি অর্থে? ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ। বাড়ি বা রাস্তার নামের পরে কোন জ্যোতি চিহ্ন বসে? সবাই, বাড়ি বা রাস্তার নাম্বারের পরে কোন জ্যোতি চিহ্ন বসে? বাড়ি বা রাস্তার নামের পরে কোন জ্যোতির চিহ্ন বসে? বাড়ি বা রাস্তার নামের পরে কোন জ্যোতি চিহ্ন বসে? বাড়ি অথবা রাস্তার নামের পরে কোন জ্যোতি চিহ্ন বসে? কমা বসে, মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, বাক্য সমাপ্তি বোঝাতে দাড়ি, তাই না? নেক্সট, ত্রিংশ। মনে রাখবা ত্রিংশ মানে 30তম। 30তম। এখন শুধু যদি এইভাবে 30 বলি এটা হলো অঙ্ক বা সংখ্যাবাচক। আর যদি 30 এভাবে বলি এটা হলো গণনা বা পরিমাণবাচক। আর যদি আমরা এভাবে বলি ত্রিংশ, ত্রিংশ, হ্যাঁ ত্রিংশ বা 30তম, তখন এটা হয়ে যাবে কি বাচক? ক্রমবাচক, ক্রমবাচক। আরো সহজভাবে বলি, যদি কোনো সংখ্যাবাচক শব্দের মাঝে অনুসার থাকে, ত্রিংশ, বিংশ, এগুলো তম বোঝায়। কি বোঝায়? তম বোঝায়, পজিশন বোঝায়। আর পজিশন বুঝাইলে এগুলোকে আমরা ক্রমবাচক বলবো। আর যদি কোনো সংখ্যাবাচক শব্দের শেষে অনুসার আসে, শেষে অনুসার আসলে এগুলো কি বুঝায়? গুণ বুঝায়। কি বুঝায়? গুণ বুঝায়। আর গুণ যদি বুঝায়, গুণ করা বুঝায়, গুণ যদি বুঝায় সেগুলো অঙ্ক, গণনা বা পরিমাণবাচক হবে। মাঝে অনুসার থাকলে ক্রমবাচক। সবসময় মনে রাখবা সংখ্যাবাচক শব্দের মাঝে অনুসার থাকলে ক্রমবাচক। জিজ্ঞাসিব জনে জনে, উত্তর দাও দেখি। জিজ্ঞাসিব জনে জনে। জিজ্ঞাসিব জনে জনে। জিজ্ঞাসিব জনে জনে বাক্যে দ্বিরুক্ত কি দিয়ে গঠিত? এই জন মানি মানুষ,
জন মানে মানুষ, মানুষ মানে বিশেষ্য, মানুষ মানে বিশেষ্য, তাহলে বিশেষ্য। জিজ্ঞাসিব জনে জনে, জন মানে ব্যক্তি মানুষ, আর ব্যক্তি মানে কি বিশেষ্য, ব্যক্তি মানে কি বিশেষ্য। দ্বিরুক্ত মানে কি একটা শব্দ কয়বার আসছে, দুইবার, এই দুইবার আসছে, এই দুইটা পদ কি, এই দুইটা পদ হলো বিশেষ্য পদ। কোনটি অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়? 100% উত্তর পারবা। কোনটি অপ্রাণীবাচক শব্দের বহুবচনে হয়? সবাই অপ্রাণীবাচক, যেমন লক্ষ্য করো, বৃন্দ ছাত্রবৃন্দ, শিক্ষকবৃন্দ হয়, কুল পক্ষীকুল, মানবকুল হয়, বর্গ পরিবার বর্গ। দ্যাট মিনস এগুলো মানুষ, মানুষকেও বোঝায়। কিন্তু গ্রাম, আমরা যদি বলি এরকম যে গুণগ্রাম, গুণগ্রাম এটা একটা বলতে পারে। আমরা বলতে পারি মেঘগ্রাম, মেঘগ্রাম, হ্যাঁ এরকম হইতে পারে। আমরা বলতে পারি কুঞ্জগ্রাম, কি গ্রাম বলো, বৃক্ষগ্রাম, কুঞ্জগ্রাম, 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 হ্যাঁ আমরা বলতে পারি বৃক্ষগ্রাম। তাহলে গ্রাম হলো একটা বহুবচন যা সবসময় অপ্রাণী, অপ্রাণীর ক্ষেত্রে বসে, কোনো ব্যক্তির ক্ষেত্রে বসবে না, ব্যক্তির ক্ষেত্রে বসবে না। কিন্তু লক্ষ্য করো প্রাণীর ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে বসে এগুলো। গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ এগুলো আছে না, তাহলে বৃন্দ, কুল, বর্গ এগুলো মানুষের ক্ষেত্রে বসে। কার ক্ষেত্রে? মানুষের ক্ষেত্রে বসে। বাট শুধু অপ্রাণী মানে বস্তু বা অপ্রাণীর ক্ষেত্রে শুধু একটা বসে, গ্রাম। উপাচার্য শব্দের কোন দেরিনের উপসর্গ? রেপ দেখার পরে আমরা একটা জিনিস ক্লিয়ার, তারপরে দেখি তোমরা পারো কিনা। রেপ দেখার পরে আমরা একটা জিনিস ক্লিয়ার, তারপরে দেখি পারো কিনা। প্রপরা পরিপ্রতি অনু অধি অপিয়তি আশুবিনী অপ উপশম অবি, প্রপরা পরিপ্রতি অনু অধি অপিয়তি আশুবিনী অপ উপশম অবি। উপ একটা ফার্সি উপসর্গ এবং রেপ আছে। 1 সেকেন্ডে চিল্লে বলো, র রফলা রেপ ক্ষীয় যুক্ত বর্ণ থাকলে আমরা তাকে সংস্কৃত উপসর্গ জানি। তবে উপ তো বাংলায় নাই, ওটুকু যাওয়ার দরকার নাই। উপর ডিরেক্ট কি উপসর্গ? সংস্কৃত উপসর্গ। বাংলা উপসর্গ 21টি, সংস্কৃত 20টি, বিদেশি 21টি। হ্যাঁ মাস্ট মুখস্থ রাখতে হবে, যেহেতু উপসর্গ থেকে প্রশ্ন আসবেই। সমাসবদ্ধ শব্দ আনত, দেখি এটার উত্তর দাও, কোন সমাস? আনত উত্তর দাও। আনত উত্তর দাও, মনে রাখবা। আনত এর ব্যাস বাক্য হলো ঈষৎ নত, ঈষৎ নত। একটা উপসর্গ, তাহলে এটাকে আমরা বলবো অব্যয়ীভাব। হ্যাঁ অব্যয়ীভাব সমাস। আমরা অন্যরকম ভাবে বলতে পারি আরক্তিম, আরক্তিম। তাহলে কি বলবো, এটার ব্যাস বাক্য কি হবে? ঈষৎ রক্তিম, ঈষৎ রক্তিম। আরক্তিম মানে কি? ঈষৎ রক্তিম। বুঝছো না বোঝো নাই? নেক্সট, তৎপুরুষ সমাসের উদাহরণ নয়, নয় এই জিনিসটা অবশ্যই খেয়াল করবা। তৎপুরুষ সমাসের উদাহরণ নয় কোনটা? সবাই যতজন মানুষ আছো প্রত্যেকেই কমেন্ট করবা। আচ্ছা এতগুলো প্রশ্ন প্র্যাকটিস করলা, 200 প্রায় এখানে উপস্থিত আছে 170-80 এরকম স্টুডেন্ট, তো তোমরা কমেন্ট কোথায়? ওই ঘুরে ফিরে ওই কয়েকটা স্টুডেন্টই কমেন্ট করে। তোমরা যারা কমেন্ট করো না, চেষ্টা করো না, আল্লাহ তোমাদেরকে সবসময় এইভাবে পিছিয়ে রাখবে। তোমার আরেকটা বন্ধু ট্রাই করতেছে, তুমি করো না। সো এখানে রেজাল্টটা দেখে যাও যে তোমার চেষ্টার ত্রুটি আছে, তোমার নিয়তের খারাপ আছে। মনে রাখবা, ভালো নিয়ত ছাড়া জীবন আগাইতে পারবা না। আল্লাহ তোমাকে টাকা পয়সাও দিবে না যদি তোমার নিয়ত খারাপ হয়, দিলেও দেখবে এক সময় নিয়ে যাবে। ওকে, তৎপুরুষ সমাসের উদাহরণ নয় কোনটি? পকেট মার, পকেট মারে যে উপপদ তৎপুরুষ। রাজপথ, পথের রাজা ষষ্ঠী তৎপুরুষ। বিলাত ফেরত, বিলাত হইতে ফেরত পঞ্চমী তৎপুরুষ। উর্ণনাভ, উর্ণ নাভিতে যার, উর্ণ নাভিতে যার, এটা হলো বহুব্রীহি সমাস। এটা কি? বহুব্রীহি সমাস। তাহলে বাকিগুলো হলো তৎপুরুষ সমাস। বাকিগুলো কি সমাস? তৎপুরুষ সমাস। বাকিগুলো
তৎপুরুষ সমাস। 17 মেজরিটি ভুল করে রাখছো। 17 মেজরিটি কেন? পকেট মারে যে উপপদ তৎপুরুষ, এটা মনে নাই? ভাবছি এটাও একটু কঠিন, এটা মারিয়া দেই, হয়ে যাবে। পকেট মারে যে, এটা তো উপপদ তৎপুরুষ। পথের রাজা ষষ্ঠী তৎপুরুষ। বিলাত ফেরত, বিলাত হইতে ফেরত, বিলাত হইতে ফেরত। ওয়াও, কাজ হচ্ছে না, অনেকক্ষণ পরে এসে। বিলাত হইতে ফেরত। কৈশোর শব্দের প্রকৃতি প্রত্যয়। কৈশোর কোনো ক্রিয়া না, এটা নাম। দেখি পারো কিনা। কৈশোর শব্দের প্রকৃতি প্রত্যয় মাকড়সাকে বুঝাইছে। জি, কৈশোর আসছে, এর মূল শব্দ কি জানো? কিশোর। আর কিশোর কোনো ক্রিয়া না, এটা নাম। তার মানে এটা কিচ্ছা কথম, এটা হলো তদ্ধিত প্রত্যয়। কিশোর যোগ স্ন, কিশোর যোগ স্ন। স্ন না থাকলে আমরা এখানে অ দিতে পারতাম। কি দিতে পারতাম? অ। তাহলে কিশোর যোগ স্ন আছে, কিশোর যোগ স্ন, কৈশোর। দ্রষ্টব্য, মনে রাখবা, দেখা জাতীয় যত শব্দ আছে এর ধাতু কি? মনে আছে? দেখা জাতীয় যত শব্দ আছে এর ধাতু কি? এর ধাতু হলো দৃশ। দেখা জাতীয় দুনিয়াতে যত শব্দ আছে এর ধাতু কি? দৃশ। দেখা জাতীয় যত শব্দ আছে এর ধাতু কি? দৃশ। আর মনে রাখবা, তব্য থাকলে তব্যই হয়, অন্য কিছু হয় না। তাহলে দৃশ যোগ তব্য, দৃশ যোগ তব্য, এটা হলো তালব্যস্য দিয়া দৃশ মানে দেখা। মনে রাখবা, দেখা জাতীয় যত শব্দ আছে এর সংস্কৃত ধাতু হলো দৃশ। আমরা বলি দেখ, সংস্কৃত হয় দৃশ। তুমি এতক্ষণ কি করেছ? মনে রাখবা, কয় রসিকার কি? আজীবন কি? অব্যয়। আর কয় দীর্ঘিকার কি? এটা কি হতে পারে? সর্বনাম হতে পারে, অথবা বিশেষণও হতে পারে। মনে আছে? তো এটার উত্তর কি? কয় কি করেছ, এটা হলো ক্রিয়া। মনে রাখবা, যদি ক্রিয়ার পূর্বে কয় দীর্ঘ কি বসে, তাহলে ওটা সাবজেক্ট হিসেবে বসে। সাবজেক্ট হতে পারে নাউন, সাবজেক্ট হতে পারে প্রনাউন। নাউন মানে বিশেষ্য, প্রনাউন মানে সর্বনাম, তাই না? নাউনের পরিবর্তে প্রনাউন মানে কি? সর্বনাম। তাহলে ক্রিয়ার সাবজেক্ট হতে পারে কি? যেমন এতক্ষণ কি করছো, তাই না? তাইলে মনে রাখবে, এটার সাবজেক্ট কি। আর সিম্পল হিসাব মনে রাখবা, কয় দীর্ঘিকার কি প্লাস ক্রিয়ার পূর্বে যদি কয় দীর্ঘিক কি বসে, সেটা সবসময় কি হবে জানো? সেটা সবসময় সর্বনাম হবে, সর্বনাম। আর কয় দীর্ঘিকার কি প্লাস বিশেষ্য অথবা বিশেষণের আগে যদি কয় দীর্ঘিকার কি বসে, তখন এই কয় দীর্ঘিকার কি হবে? বিশেষণ। কয় দীর্ঘিকার কি হবে? কি? বিশেষণ। যেমন কি সুন্দর, তাহলে সুন্দর একটা বিশেষণ, তার পূর্বে কি, তাহলে এখানে কি হিসেবে বসছে? বিশেষণ হিসেবে বসছে। কি হিসেবে বসছে? বিশেষণ হিসেবে বসছে। কয় দীর্ঘিকার কি যখন ক্রিয়ার পূর্বে বসবে, তখন সেটা সর্বনাম। এই সবাই বলো, বুঝছো না বুঝো নাই? সবাই বলো, বুঝছো না বুঝো নাই? ক্লিয়ার? এটা বুঝছো সবাই? এগুলো ক্লাসে একদম ইন ডিটেলস বুঝিয়ে ধরে একদম তোমার ভালো লাগবে না, ভাইয়া এত ডিটেলস কেন পড়ান, এত বেসিক থেকে কেন পড়ান? কারণ আমি জানি পরীক্ষার হলে তোমার মাথাটা গরম থাকবে, সহজ জিনিস আসলে তুমি পারবা না। এই জন্য সহজ, কঠিন, নরম, সরল, গরল সব পড়া হ্যান্ড নোটে একদম খাওয়ায়া দিব, মানে প্রসেস ফুডের মতো। জাস্ট নিবা, রেডি টু কুক, এই টাইপের। নেক্সট, মরি কি সুন্দর প্রভাত বেলা। মনে রাখবা, পায়ে বড্ড লেগেছে, তাই না? আহা তুমি কি সুন্দর, তাই না? এরকম ইস তুমি খুব দুষ্ট। তাহলে এই যে মরি ইস, হা না, এগুলো বাক্যের অন্য পদের সাথে কানেকশন ছাড়াই নিজের অর্থ নিজে দিতে পারে। এগুলোকে বলে অনন্যই অব্যয় অথবা আবেগ। নতুন ব্যাকরণ অনুসারে আবেগ, আগের ব্যাকরণ অনুসারে এগুলোকে বলা অনন্যই অব্যয়। যে অব্যয় বাক্যে অন্য পদের সাহায্য ছাড়া নিজের অর্থ দিতে পারে। যেমন আমি বললাম তুমি কি যাবে, তুমি জাস্ট বললা হ্যাঁ আমি যাব। হ্যাঁ বললে আমি তোমার অর্থ বুঝতে পেরেছি। দুইজন হাঁটতেছ, একজন বলছো
দ্যাট মিনস এটা একটা অনুভূতিজাত শব্দ, এটা ফিলিংস। মানে তুমি গিফট পেয়েছো এরকম এটা অনুভূতি না। মানে যন্ত্রণার অনুভূতি। হ্যাঁ, ভিখারি পিছু ছাড়ে না, ছি ছি ভিখারি যে পিছু ছাড়ছে না, এটা কি ঘৃণা বা বিরক্তির অনুভূতি। ওকে, নেক্সট। লোকটি দরিদ্র কিন্তু সৎ, লোকটি দরিদ্র কিন্তু সৎ, লোকটি দরিদ্র কিন্তু সৎ। এই কিন্তু দ্বারা কি বোঝাইছে? অনুকার? না। সংযোজক? যোগ বোঝাইছে? না। অনন্যই অব্যয়? না। তাহলে আছে কি? মাল একটাই, সংকোচক। মনে রাখবা, এটা সংযোজক হতে পারে, সংযোজক অব্যয় হতে পারে, বিয়োজক অব্যয় হতে পারে, সংযোজক অথবা সংকোচক হইতে পারতো, সংযোজক অথবা সংকোচক হইতে পারতো। তাহলে লক্ষ্য করো, সংকোচক তখনই হবে যখন পরস্পর বিরোধী হয়। লোকটি দরিদ্র কিন্তু সৎ, ছেলেটি মেধাবী কিন্তু লেখাপড়া করে না, পরস্পর বিরোধ, বিরোধ বোঝাবে। আর যদি বলি, মনে রাখবা, এরকম যদি হয় যে রহিম ও করিম, আচ্ছা আমরা যদি বলি এইরকম যে দুইটা বাক্য একত্রিত করলে আমরা বলবো সংযোজক অব্যয়। বাদ দিয়ে দিলে রহিম অথবা করিম চুরি করেছে, অথবা দ্বারা বাদ দেওয়া বোঝায়, ওইটাকে আমরা বলবো কি? বিয়োজক অব্যয়। বাট এরকম পরস্পর বিরোধ বুঝাবে, কি বুঝাবে? বিরোধ। বিরোধ, বিরোধ বুঝাইলে আমরা তাকে কি বলবো? সংকোচক অব্যয় বলবো। নেক্সট, প্রচুর শব্দের বিশেষ্য রূপ কি? প্রচুর আম, প্রচুর জাম। প্রচুর এটা বিশেষ্যকে মডিফাই করতে পারে, এটা হলো অ্যাডজেক্টিভ। এটা কি? অ্যাডজেক্টিভ। প্রচুর হলো বিশেষণ। তাহলে প্রচুর যোগ তা উভয় মিলে হয় প্রচুরতা। প্রচুরতা ব্যবহার নাই, বাট সঠিক শব্দ। হ্যাঁ, প্রচুরতা। আবার এটা অন্যভাবেও নাউন করা যায়। প্রচুর যোগ জ উভয় মিলে যযোগ হইলে আদিস্বর বৃদ্ধি পায়। প্রচুরের জায়গায় আকার হয়ে যাবে, কারণ এখানে অ আছে, অ থাকলে আকার হয়। বৃদ্ধির নিয়ম আমরা পড়াবো। প্রাচুর্য, প্রাচু র আর জ মিললে, র প্লাস জ মিললে সবসময় এইরকম হয়, রেপের নিচে জ আইসা পড়ে। তাহলে প্রচুর যোগ জ, র আর জ যদি যুক্ত হয় রেপ জ হবে, প্রাচুর্য, প্রাচুর্য। তাহলে এই জফলা দেওয়া যাবে না, কারণ রেপের পরে জফলা হয় না। তাহলে সঠিক উত্তর ক। সঠিক উত্তর কি? ক। বাচ্চারা তোমরা কি বুঝতে পারতেছো? আমি নন স্টপ পড়াচ্ছি, বুঝতে পারতেছো সবাই? 23-এর কি? এই 23-এর সি কারা দিছ? 23-এর সি কারা দিছ? 23-এর বি কারা দিছ? ঠাডা পড়ুক তোর কপালে। এই জ আর জফলা কি জীবনে একসাথে বসতে পারে রেপের পরে? আর কত পড়াবো ভাই, আর কত পড়াবো? এখানে একবার জ দিয়ে নাউন বানাইছে, আবার তা দিয়ে, এটা হয় না। এটা তো বানানটা জফলা দিছ, তাও দিছ, এ একটা ভুল, একটা ভুল, ডাবল ভুল। এখানে জফলা দেওয়ার কারণে ভুল। তাহলে একটাই তো সঠিক উত্তর। আল্লাহ, আল্লাহ এদেরকে বিচার দিলাম। আল্লাহ এরা তারপরে ভাব দেয়, দেখায়, কিচ্ছু পারে না। মেজরিটি 90% উত্তর ভুল হয়েছে। এই বয়সে আইসা যদি এরকম ভুল করো তাহলে হবে? 3-4 মাস সংসার করার পর যদি তোমার বউ তুমি না চিনো তাহলে হবে? যাই হোক, এবার আসো নেক্সট। আলোয় আধার কাটে, আলোয় আধার কাটে কোন কারকে কোন বিভক্তি? মনে রাখবা, আলোয় আধার কাটে, এটা নিচে আলোর দ্বারা আধার কাটে। মনে রাখবে, এটা সবসময় করণে সপ্তমী। কিন্তু যদি হইতো সূর্যোদয়ে পদ্ম ফোটে, সূর্যোদয়ে পদ্ম ফোটে, পদ্ম ফোটে, ফোটে, সূর্যোদয়ে পদ্ম ফোটে, সূর্য উঠলে পদ্ম ফোটে, একটার কারণে একটা উঠলে আরেকটা হয়, এটাকে আমরা বলবো ভাবাধিকরণ। ভাবাধিকরণ, শুধু এটা মুখস্থ রাখবা। আলোয় আধার কাটে, তারপরে আমরা বলবো কান্নায় শোক দূর হয়, ভাবাধিকরণ। কান্নায় শোক দূর হয়, দূর হয়। হ্যাঁ, এটাও ভাবাধিকরণ। দৌড়ে স্বাস্থ্য ভালো হয়, বাট আলোয় আধার কাটে, মুখস্থ করবা। করণ কারক, আলো দ্বারা আধার কাটে, আলো দ্বারা আধার কাটে। ওকে, নেক্সট। এবার আসো আমাদের সেকেন্ড টাইম। তোমরা যারা ভর্তি হও নাই, বিশ্বাস করো, এত বলার পরেও যদি ভুল করে উল্টাপাল্টা জায়গায় ভর্তি হও, ভাই এটা কোনোভাবেই সম্ভব না আমাদের আই এডুকেশনের চেয়ে ভালো কোনো সার্ভিস কেউ দিবে। আমাদের আই এডুকেশনটা অনেক বড় একটা প্রতিষ্ঠান। কেউ যদি আমাদের অফিসে, কারো কি সৌভাগ্য হয়েছে আসার, আমাদের বিশাল অনলাইনে সার্ভিস দেওয়ার জন্য আমরা এত কিছু আয়োজন করে রেখেছি, এতগুলো রুম, 40-50 জন মানুষের সাপোর্টিভ টিম রেখেছি। তো আমাদের এত এত শিক্ষক, যোগ্য শিক্ষক। এখন তুমি যদি ভুল করে যদি অজাগায় মুখ দাও, তো এই দায়ভার তোমাকেই নিতে হবে। মনে রাখবা, একটা ভুল সিদ্ধান্ত তোমার জীবনের স্বপ্ন কি হতে পারে? ধূলিসাৎ হইতে পারে।
তোমার টিচার যদি তোমার ইমোশন দিয়ে নিয়ে ঢুকাইলো ক্লাসে, এরপরে যা গান গাইলো, হাসবে, নাচবে, মজা করবে, মাস্তি করবে, তুমি ওইখান থেকে কতটুকু শিখবা, কতক্ষণ ধৈর্য ধরে রাখতে পারবা, কতক্ষণ তোমার স্বপ্নের পথে এগোতে পারবা। সো প্রিয় ভাই বোনেরা, জাস্ট এটাই বললাম, এখানে এসে যদি এইবার এসে যদি ভুল করো, তাহলে এই ভুলের মাসুল তুমি কখনোই দিতে পারবা না। আমরা অনলাইনে একদম চ্যালেঞ্জ দিয়ে বলি, আমরা যেভাবে সার্ভিস দেই, আমরা যত ক্লাস দেই, আমরা যত বেশি পরীক্ষা নেই, আমরা যেভাবে পড়াই, আমাদের যে যোগ্যতা সম্পন্ন শিক্ষক আছে, অনেক মানুষদের টিচার স্টুডেন্টদেরকে গুছাইয়েই দেয় না। আমরা পড়াই, লিখবো করবা, আমরা কালকে আগামীকালকে পরশু তোমাকে সেকেন্ড টাইম কি পড়াবো, কি দিব, কিভাবে করব, যা দেখাবো, অন্যরা ঠিক পরের দিন ওগুলো ফটোকপি করে ফেলে দেখায়। তবে দিন শেষে একটা কথা, আমাদের স্লাইড কপি করা সম্ভব, আমাদের ডিজাইন কপি করা সম্ভব, বাট আমাদের টিচার তো ফটোকপি করা সম্ভব না। সুফিয়ান স্যারকে যতই তুমি ছোট করার ট্রাই করো না কেন, সুফিয়ান স্যারের মতো বাংলা এভাবে লিখে লিখে প্রত্যেকটা জিনিস কমন উপযোগী করে দেওয়া, এটা কিন্তু এত সোজা না ভাই, এত সোজা না। এটার জন্য ডেডিকেশন লাগবে, এটার জন্য বহু বছর পড়াইছি, একটু একটু করে শিখলে অত 15-16 বছরে অনেক কিছু শেখা হয়ে গেছে। ঠিক আছে, সো এটাই বললাম, তুমি ভুল করবা না। দ্বিতীয়বার তুমি যেহেতু পরীক্ষা দিবা, তোমাকে সর্বোচ্চ ভালো জায়গায় যেতে হবে। ঠিক আছে, আমার স্টুডেন্ট বলো করো মানে ভালো করছে, এখন এইখান থেকে আইসা যদি আমি স্টুডেন্টকে দিই এখন তোমাকে ক্লাস নেয়, সে কি তোমার ক্লাস নিতে পারবে? সে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, কোনো সমস্যা নেই, আমার চেয়ে ভালো নিতে পারবে। সো এইটুক সেন্স যদি তোমাদের থাকে, তাহলে ভুল করবা না। যত দ্রুত সম্ভব 15 তারিখের আগে ভর্তি হয়ে যাও। কারো যদি কোনো প্রবলেম থাকে, সেটা স্যারদের সাথে আমাদের সাথে শেয়ার করে, সেটা হয়তো যাদের একান্তিক প্রবলেম আছে সেটা প্রবলেম সলভ করে দিব। বাট যাদের টাকা আছে, এটা মনে হয় আহামরি অনেক বেশি টাকা না আমরা যেই সার্ভিস দেই। সবাই ভালো থাকবা, শুধু একটাই কথা, প্রতিটা দিন কাজে লাগাও। তুমি যদি না পড়ো, তোমার বন্ধু কিন্তু বসে নাই, তুমি পড়তেছ না, আরেকজন কিন্তু প্রাণপণে লড়ে যাচ্ছে, সর্বোচ্চ চেষ্টা করছে। তুমি এখন ভাবতেছ কত সময় আছে, আর যেই ছেলেটা এখনো 16-17 ঘন্টা 15 ঘন্টা করে পড়ে, আল্লাহ ঠিক অবশ্যই তাকে এগিয়ে নিবে। সবাই ভালো থাকবা, ভাইয়ের জন্য দোয়া করবা। ইনশাআল্লাহ শীঘ্রই দেখা হবে আমাদের ফ্রি ক্লাসে, এবং সেখানে বেসিক টু অ্যাডভান্স আমরা প্রমাণ করব এডুকেশন সেরা এবং এর কোনো বিকল্প নাই। ক্লাসে এটা প্রমাণ করব। যারা ভর্তি হয়েছ, একদম অন্ধের মতো তোমরা বিশ্বাস রেখে পড়াশোনা করতে থাকো। এডুকেশন তোমাকে যা সার্ভিস দিবে, আমাদের এডুকেশনের 10 জন স্টুডেন্ট, 5 জন স্টুডেন্ট, 2 জন স্টুডেন্ট অন্য কোনো কোচিংয়ে যাবে না, বাট অন্যরা আমাদের কাছে আসতে বাধ্য। সো এই ভুল করবা না, দ্রুত ভর্তি হয়ে যাও। 15 তারিখ গ্র্যান্ড ওরিয়েন্টেশনে জয়েন করো, আমরা সব কিছু ওখানে জানিয়ে দিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভাইয়া, মেন্টরদের সাথে 1-to-1 কথা বলা যাবে না? মেন্টরদের সাথে বেশি কথা বলা লাগবে না, মেন্টররা সব কিছু বলে। এই 1-to-1 কথা বলতে গেলে বিপদ ঘটে যাবে। ঠিক আছে, আমরা অনেক মানুষ নিয়ে একসাথে কথা বলবো, 1-to-1 কথা বলা ঠিক না, পাপ। ঠিক আছে ভাইয়া, রুটিন কবে দিবেন? রুটিন অবশ্যই আমরা 15 তারিখে ডিটেলস দিয়ে দিব, দেখলে খুশি হয়ে যাবে। তোমাদের জন্য কি আয়োজন করছে, অতীতের প্রতি বছরকে ছাড়িয়ে যাবে এবারের সার্ভিস ইনশাআল্লাহ। ক্লাস আজকের জন্য শেষ। জি ভাইয়া, অনেকগুলো ক্লাস নিয়েছি, ট্রাস্ট মি। একদম আজকে সকাল থেকে ব্রেকফাস্টও করি নাই, দুপুরে লাঞ্চও করি নাই। মানে আমার বিজনেসের ওখানে অনেক সময় দিতে হয়েছে, একটা বিল্ডিং এর ছাদ ঢালাই হয়েছে, ওখানে সারাক্ষণ থেকে দাঁড়িয়ে দৌড়াদৌড়ি করে এসে ক্লাস দিয়েছি। 3টা ক্লাস নিয়েছি নন স্টপ, 2:30 থেকে। ঠিক আছে, তো জাস্ট এটা দায়িত্ব বোধ থেকে টাইম দেওয়া আছে, দ্যাটস ওয়াই ক্যান্সেল করি না। কখনোই আমি কোনো দায়িত্ব অবহেলা করি না, আমাদের প্রতিষ্ঠানটা এই সিস্টেমে চলে, দ্যাটস ওয়াই প্রতিষ্ঠানের আজকে এত গ্রোথ, প্রতিষ্ঠানের আজকে এত উন্নয়ন, মানুষের মুখে এত ভালো সুনাম। ঠিক আছে, আমাদের বদনাম শুধু তারাই করে যারা বট বাহিনী, অন্যদের কি পেমেন্ট করা কোনো মানুষ, বাট কোনো প্রকৃত স্টুডেন্ট আমাদের বদনাম করতে পারে না। ইনশাআল্লাহ তোমরাও করবে না। ওকে ভাই, আমাদের সাথে কথা বলবা কিভাবে? আমাদের সাথে কথা বলবা মেজর কোনো ইস্যু হলে, যখন ক্লাস চলবে কমেন্ট করলে আমরা বলে দিব তোমাদের সম্মান, তোমাদের যা কিছু জানার থাকে সেখানে বলে দিব। সবাই ভালো থাকবা, দ্রুত ভর্তি হয়ে যাও। ভর্তি হওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে ভর্তি হতে পারো, অথবা আমাদের পেজে নক দিয়ে, হোয়াটসঅ্যাপে নক দিয়ে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ, দেখা হবে ক্লাসে।
ভাইয়া অপটিমিস্টিক ব্যাচে ব্যাকরণ ডিটেলস পড়াবেন কি? 100% পড়াবো, 100%। বাংলাদেশে ভাইয়ার মতো ব্যাকরণ আর কেউ পড়ায় না, পড়ায় না, পড়ায় না। ডিটেলস পড়াবো ইনশাআল্লাহ। ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক মানুষ। ভাইয়া অফলাইনে তাকি অফলাইনে পড়ান কিনা? অফলাইনে যাওয়া লাগবে না, অফলাইনের চেয়ে বেটার পড়াই, ঠিক আছে? আমি তো অফলাইনে 12 বছর পড়াই আসছি, তো সমস্যা কি? মহসিন স্যার, মহিনুল স্যার, সব স্যাররাই তো অফলাইনে পড়িয়েছেন। সো তোমার অফলাইনের অভিজ্ঞতাটা আমরা এখানে আরো বেশি পড়াই, ঠিক আছে? অফলাইনে কোনো টিচার ভাল লাগবে না, তোমাকে গ্যারান্টি দিলাম। অফলাইনে কোনো টিচার তোমাকে ভালো লাগবে না। আমাদের 3-4টা পেইড বেসে ক্লাস করো, তারপর অফলাইনের কোনো টিচার ভালো লাগবে না তোমার। ওকে, এটা তোমাদের পরম পাওয়া যে অফলাইনের চেয়ে ভালো সার্ভিস আমরা দিই। ভাই আপনার পরে ভালো লাগে জি ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কথা আসতেছে না।